আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মামুন আইসিটির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কাজী মামুন, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ, হোমনা, কুমিল্লা। আজকের অনলাইন ক্লাসে আমি আলোচনা করব একতরফা দাখিলা পদ্ধতি, সিঙ্গেল এন্ট্রি, একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এই অধ্যায়ে আমরা একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর্থিক লেনদেনগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করার প্রধানত দুইটা পদ্ধতি রয়েছে আমরা জানি। একটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি, আর একটা হচ্ছে দুইতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের বহুল প্রচলিত পদ্ধতিটি হচ্ছে দুইতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে প্রাচীন এবং অবৈজ্ঞানিক পদ্ধতি, হিসাব পদ্ধতি। এই অধ্যায়ে আমরা কিভাবে একতরফা দাখিলা পদ্ধতিতে আর্থিক লেনদেনগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করে আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা বিবরণীতে কিভাবে উপস্থাপন করা হয় সে সম্পর্কে আলোচনা করব। একই সাথে কোনো প্রতিষ্ঠান তার হিসাব পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতির পরিবর্তে যদি দুইতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করতে চায়, তাহলে কিভাবে একতরফা দাখিলা পদ্ধতি থেকে দুইতরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তর করে সে সম্পর্কে আলোচনা করব। আমরা জানি একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি অবৈজ্ঞানিক পদ্ধতি, ভুল পদ্ধতি, ভুয়া পদ্ধতি, ভাসমান পদ্ধতি, ত্রুটিপূর্ণ পদ্ধতি বা অস্বয়ংসম্পূর্ণ হিসাব পদ্ধতি। এখানে লেনদেনগুলোর কখনো কখনো লেনদেনের একটি পক্ষ লিপিবদ্ধ হয়, কখনো কখনো উভয় পক্ষ লিপিবদ্ধ হয়, আবার কখনো কখনো কোনো পক্ষ লিপিবদ্ধ হয় না। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি এখানে লেনদেনের একটি পক্ষ হিসাবভুক্ত হয়েছে, অর্থাৎ একটি পক্ষ লিপিবদ্ধ হয়েছে, যে একটি পক্ষ লিপিবদ্ধ হয়েছে। এখানে দেখতে পাচ্ছি দুইটাতে আছে, অর্থাৎ তা দ্বারা বোঝানো হয়েছে যে দুইটি পক্ষ লিপিবদ্ধ হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে কোনো পক্ষ লিপিবদ্ধ হয়নি, অর্থাৎ কোনো পক্ষ এখানে লিপিবদ্ধ হয়নি। তো আমরা এখন আলোচনা করব, জানবো যে একতরফা দাখিলা পদ্ধতি, সিঙ্গেল এন্ট্রি সিস্টেমটি কি। আসলে ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেন সমূহ হিসাবের স্বতঃসিদ্ধ নিয়ম দুইতরফা দাখিলা পদ্ধতি অনুসারে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। তা আমরা জানি সবাই যে হিসাবের যাবতীয় লেনদেন সমূহ হিসাবের বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে দুইতরফা দাখিলা পদ্ধতি। প্রচলিত দুইতরফা দাখিলায় লেনদেনের মধ্যস্থিত দুইটা পক্ষকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, কিন্তু যে হিসাব পদ্ধতিতে লেনদেনের মধ্যস্থিত দুইটা পক্ষের মধ্যে কখনো কখনো একটি পক্ষকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, কখনো কখনো দুইটি পক্ষকে লিপিবদ্ধ করা হয়, আবার কখনো কখনো কোনো লেনদেনের মধ্যস্থিত কোনো পক্ষ হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না, সেই পদ্ধতিকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। আমরা বলতে পারি যে হিসাব পদ্ধতিতে দুইতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি সঠিক এবং সম্পূর্ণভাবে অনুসরণ করা হয় না, তাকেই একতরফা দাখিলা পদ্ধতি বলে। আমরা এবার বুঝতে পেরেছি যে দুইতরফা দাখিলা পদ্ধতির নিয়মকানুন অনুসরণ করা হয় না যে হিসাব পদ্ধতিতে, তাকে বলে একতরফা দাখিলা পদ্ধতি। এটি একটি অসম্পূর্ণ অবৈজ্ঞানিক হিসাব পদ্ধতি। সাধারণত ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠান এই ধরনের হিসাব পদ্ধতি ব্যবহার করে থাকে। এই পদ্ধতিতে হিসাবের গাণিতিক সূত্র যাচাই করা যায় না, সঠিক আর্থিক ফলাফল নির্ণয় করা যায় না এবং সঠিক আর্থিক অবস্থার প্রদর্শনও করা যায় না। সর্বজনীন হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুসরণ করে হিসাব প্রস্তুত করা হয় না, অর্থাৎ গ্যাপ অনুসরণ করে হিসাব প্রস্তুত করা হয় না, বিধায় এটি সকলের নিকট গ্রহণযোগ্য নয়। এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে যে তথ্য পাওয়া যায় তা সঠিক পরিকল্পনা প্রণয়নে সহায়তা করতে পারে না, অর্থাৎ হিসাব ব্যবস্থাপনার যে পরিকল্পনা প্রণয়নের তথ্য যেহেতু ভুল থাকতে পারে, সেজন্য তা সঠিক তথ্য পাওয়া যায় না বলে পরিকল্পনা প্রণয়নে সাহায্য করতে পারে না। এই পদ্ধতির যে সুবিধা, প্রথম সুবিধাটা হচ্ছে যে হিসাব রক্ষণ সহজ, অর্থাৎ এটা দুইতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি মেনে করতে হয় না। হিসাব রক্ষণের ব্যয় কম, অর্থাৎ কম দক্ষতা সম্পন্ন হিসাব রক্ষক নিয়োগ করেও হিসাব সংরক্ষণ করা যায়, এই জন্য হিসাব রক্ষণ ব্যয় কম সময়ে হিসাব সংরক্ষণ করা যায় এবং গোপনীয়তা রক্ষা করা সহজ হয়। এই পদ্ধতিতে সাধারণত ব্যক্তিবাচক ও নগদান হিসাব সময়ের হিসাব সংরক্ষণ করা হয়। দুইটা হিসাব, এটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব এবং নগদান হিসাব সময়ের হিসাব সংরক্ষণ করা হয়। সম্পত্তি ও নামিক হিসাবগুলো সাধারণত সংরক্ষণ করা হয় না, অর্থাৎ সম্পত্তি এবং নামিক হিসাবগুলো এখানে সংরক্ষণ করা হয় না, তবে ব্যবসায়ে মালিকের ইচ্ছা অনুযায়ী কোনো সম্পত্তি ও নামিক হিসাব সংরক্ষণ করা হয়ে থাকে। তো আমরা এতক্ষণ জানলাম যে একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি ভুল পদ্ধতি, ভুয়া পদ্ধতি, ত্রুটিপূর্ণ পদ্ধতি, অস্বয়ংসম্পূর্ণ পদ্ধতি, অবৈজ্ঞানিক পদ্ধতি, অর্থাৎ দুইতরফা দাখিলা পদ্ধতির নিয়ম কানুন সঠিকভাবে মেনে হিসাব সংরক্ষণ করা হয় না, বিধায় এই অবৈজ্ঞানিক পদ্ধতিটিকে একতরফা দাখিলা পদ্ধতি হিসাবে
হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো আমরা এখন একতরফা দাখিলা পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয়, অর্থাৎ প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয় করা একতরফা দাখিলা পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারণ প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয় করা না গেলে একতরফা দাখিলা পদ্ধতিতে আমাদের লাভ লোকসান নির্ণয় করা সম্ভব হবে না। সেজন্য আমাদেরকে প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয় কিভাবে করতে হয় তার একটা সারণী, একটা ছক আমরা এখানে উপস্থাপন করতেছি। অর্থাৎ আমরা প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয়, এটাতে আমরা সম্পত্তি এবং দায় দুইটা, মূলধন ও দায় এবং সম্পত্তি দুইটা পাশে বিভক্ত করব। একটাতে প্রারম্ভিক সমাপনী, সম্পত্তির পাশে প্রারম্ভিক সমাপনী। অর্থাৎ আমাদের প্রশ্নে কিছু সম্পদ এবং কিছু দায় দেওয়া থাকবে, সম্পদগুলো সম্পদ পাশে এবং দায়গুলো দায় পাশে লিখে আমরা এক পাশ থেকে আরেক পাশে বিয়োগ করলেই যে পার্থক্য পাবো তাই হবে মূলধন। অর্থাৎ আমাদের প্রশ্নে এক ধরনের সম্পদ দেওয়া, কিছু সম্পদ দেওয়া থাকবে, কিছু দায় দেওয়া থাকবে। অর্থাৎ সম্পদগুলো থাকবে প্রারম্ভিক এবং সমাপনী, মানে সম্পদ প্রারম্ভিকও দেওয়া থাকবে, সম্পদ সমাপনীও দেওয়া থাকবে। ঠিক অনুরূপভাবে দায়ও প্রারম্ভিক দেওয়া থাকবে এবং সমাপনী দেওয়া থাকবে। তো সম্পদের ক্ষেত্রে আমাদের সম্পদগুলোর মধ্যে বহুল ব্যবহৃত আমাদের একতরফা দাখিলা পদ্ধতিতে এই সম্পদটি অবশ্যই থাকে হাতে নগদ। আমরা জানি নগদ টাকা এটা একটা সম্পদ, তাহলে এটার প্রারম্ভিকটা প্রারম্ভিকের ঘরে, সমাপনীটা সমাপনীর ঘরে। অর্থাৎ প্রশ্নে আমাদের হাতে নগদ বাবদ প্রারম্ভিক এবং সমাপনী উভয় টাকা দেওয়া থাকবে। তাহলে প্রারম্ভিকটা প্রারম্ভিকের ঘরে লিখবো হাতে নগদ বাবদ, সমাপনীটা সমাপনীর ঘরে লিখবো। ব্যাংক জমা ঠিক অনুরূপভাবে প্রারম্ভিকটা প্রারম্ভিকের ঘরে, সমাপনীটা সমাপনীর ঘরে। প্রাপ্য হিসাব আমরা জানি সম্পদ, প্রারম্ভিক সম্পদটা প্রারম্ভিকের ঘরে, সমাপনীটা সমাপনীর ঘরে। প্রাপ্য নোটও লিখবো সেই ঠিক অনুরূপভাবে। অগ্রিম খরচও আমরা জানি সম্পদ, মজুত পণ্য সম্পদ, বিনিয়োগ সম্পদ, আসবাবপত্র সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, দালান কোঠা সম্পদ। তারপরে দায় পাশে আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আমরা জানি দায়, অর্থাৎ যে হিসাবে টাকা প্রদান করতে হবে, কারবার প্রতিষ্ঠান যেটা দিতে হবে সেটা কারবারের দায়। প্রদেয় নোট, এই টাকাটাও কারবার দিতে হবে, সেজন্য প্রারম্ভিক দেওয়া থাকবে, সমাপনী দেওয়া থাকবে। প্রারম্ভিকেরটা প্রারম্ভিকের ঘরে, সমাপনীটা সমাপনীর ঘরে লিখবো। প্রদেয় নোটের ক্ষেত্রে প্রদেয় নোট প্রারম্ভিক সমাপনীর ঘরে লিখবো। ব্যাংক জমা অতিরিক্ত অনুরূপভাবে লিখবো। তারপরে কর্জ বা ঋণ লিখবো। বকেয়া খরচ দায় লিখবো। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্রারম্ভিক সম্পদগুলো পেলাম, এই প্রারম্ভিক সম্পদগুলা থেকে যদি আমরা এই প্রারম্ভিক দায়গুলো বাদ দিই তাহলে আমরা এখানে একটা মূলধন পাবো, সেটার নাম হবে প্রারম্ভিক মূলধন। অর্থাৎ প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে যে পার্থক্য পাওয়া যায়, পার্থক্যটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। ঠিক অনুরূপভাবে সমাপনী সম্পদগুলো থেকে আমরা যদি সমাপনী দায়গুলো বাদ দিই তাহলে যে মূলধনটা পাবো সেই মূলধনটা হবে সমাপনী মূলধন। তাহলে আমরা একটা ফর্মুলা দাঁড় করাতে পারি, প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, আর সমাপনী মূলধন সমান সমান সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। তাহলে সমাপনী মূলধন বেরোবে। আমরা মূলধন ও সঞ্চিত দায়ের পার্থক্য, আমরা এটাকে লিখবো মূলধন হিসেবে। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে এই একতরফা দাখিলা পদ্ধতির প্রারম্ভিক ও সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করে। তাহলে এখানে একটু মজার বিষয় হচ্ছে বা একটু ক্রিটিক্যাল বিষয় হচ্ছে, অনেক সময় প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয় করার সময় অনেক মিসিং অ্যামাউন্ট দেওয়া থাকে। অর্থাৎ প্রারম্ভিকে দেওয়া থাকে, সমাপনীতে দেওয়া থাকে না, অথবা সমাপনীতে দেওয়া থাকে, প্রারম্ভিকে দেওয়া থাকে না। তাহলে আমাদের এখানে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয়ে যদি আমাদের সমস্যা হয় তাহলে আমাদের একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কতে সব জায়গাতেই সমস্যা হবে। তাই খুবই কেয়ারফুলভাবে প্রারম্ভিক ও সমাপনী মূলধনটি আমাদের নির্ণয় করতে হবে। তো প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে আমরা এবার যেই সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে ওই সমস্যাগুলো নিয়ে এবার একটু আলোচনায় আসি। যেমন এখানে থাকতে পারে কোনো সম্পত্তি ও দায়ের প্রারম্ভিক সমাপনী জের দেওয়া না থাকলে সেক্ষেত্রে নিম্নোক্ত নিয়ম অনুসরণ করা যেতে পারে। যেমন স্থায়ী সম্পত্তি, আমরা স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে আমাদের আসবাবপত্র স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, দালান কোঠা, বিনিয়োগ, মোটর গাড়ি, কম্পিউটার, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে বছরের প্রারম্ভিক জের দেওয়া আছে কিন্তু সমাপনী জের দেওয়া নেই, এমন ক্ষেত্রে প্রারম্ভিক জেরই সমাপনী জেরে বসবে। অর্থাৎ প্রারম্ভিক জেরে যা থাকবে সমাপনী জেরে তাই থাকবে। বছরে প্রারম্ভিক জের নেই কিন্তু সমাপনী জের থাকলে প্রারম্ভিক জের শূন্য ধরতে হবে। অর্থাৎ প্রারম্ভিক জেরে টাকা আছে, সমাপনী জেরে টাকা নাই, তাহলে প্রারম্ভিক জেরের টাকাটি সমাপনী জেরে হবে। ঠিক অনুরূপভাবে প্রারম্ভিক জেরে টাকা দেওয়া নেই কিন্তু সমাপনী জেরে টাকা দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে প্রারম্ভিক জেরে টাকা দেওয়া থাকবে না, টাকা হবে না।
তারপরে দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে ঋণ যেমন হতে পারে ঋণপত্র, ঠিক অনুরূপভাবে ঋণপত্রের ক্ষেত্রেও যদি প্রারম্ভিক জেরে টাকা দেওয়া থাকে কিন্তু সমাপনী জেরে টাকা দেওয়া না থাকে তাহলে সমাপনী জেরেও ধরতে হবে। অর্থাৎ আমরা ঋণ এনেছি, ঋণ পরিশোধ করি নাই, তাহলে প্রারম্ভিকে আছে, অবশ্যই সমাপনীতে আছে, আমরা সমাপনীতে আছে মনে করে প্রারম্ভিকে যা আছে সমাপনীতে তাই লিখব। ঠিক অনুরূপভাবে বছরের প্রারম্ভিক জেরের মধ্যে যদি ঋণ বা ঋণপত্রের টাকা যদি প্রারম্ভিক জেরে দেওয়া না থাকে, সমাপনী জেরে যদি টাকা দেওয়া থাকে, তাহলে সমাপনী জেরে টাকা আছে, প্রারম্ভিক জেরে আমরা শূন্য লিখব। তাহলে আমরা স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে এই নিয়মটা অনুসরণ করব এবং দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে এই নিয়মটা অনুসরণ করব যে 1 তারিখের ঘরে অর্থাৎ প্রারম্ভিকের ঘরে যে টাকা দেওয়া থাকবে তাই সমাপনীর ঘরে হবে। কিন্তু প্রারম্ভিকে টাকা দেওয়া নেই, সমাপনীতে টাকা দেওয়া আছে, তখন আমরা সমাপনীর ঘরে লিখব, কিন্তু প্রারম্ভিকের ঘরে টাকা লিখতে পারবো না। আমরা এখন উদাহরণের মাধ্যমে আর একটু ক্লিয়ার হয়ে ব্যাপারটি। সম্পত্তি উদায় যেমন আসবাবপত্র, স্থায়ী সম্পত্তি প্রারম্ভিকে দেওয়া আছে, প্রারম্ভিকে দেওয়া আছে 10,000 টাকা, সমাপনীতে টাকা দেওয়া নেই। তাহলে আমরা এটা সমাধান করব কিভাবে? আসবাবপত্র স্থায়ী সম্পত্তি প্রারম্ভিকের ঘরেও লিখব 10,000 টাকা, ঠিক অনুরূপভাবে সমাপনীর ঘরেও লিখব 10,000 টাকা। ঠিক অনুরূপভাবে দালান কোঠা, এটা স্থায়ী সম্পত্তি, এই যে প্রারম্ভিকের ঘরে টাকা দেওয়া নেই কিন্তু সমাপনীর ঘরে টাকা দেওয়া আছে 20,000 টাকা। এখন আমরা 20,000 টাকা আমরা যে এই নিয়মে আমরা পড়েছি যে বছরে প্রারম্ভিক জেরে টাকা দেওয়া নেই কিন্তু সমাপনী জেরে থাকলে প্রারম্ভিক জেরে শূন্য ধরতে হবে, অর্থাৎ প্রারম্ভিক জেরে হবে শূন্য, সমাপনী জেরে হবে 20,000 টাকা। ঠিক অনুরূপভাবে দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দায় যদি হয়ে থাকে তাহলে এটার প্রারম্ভিক জেরে টাকা দেওয়া নেই, টাকা দেওয়া আছে 15,000 টাকা, সমাপনী জেরে টাকা দেওয়া নেই। আমরা পড়েছি যে প্রারম্ভিক জেরে দেওয়া আছে কিন্তু সমাপনী জেরে দেওয়া নেই, সেক্ষেত্রে প্রারম্ভিক জেরই সমাপনী জের ধরতে হবে। তাহলে এখানে ঠিক দীর্ঘমেয়াদী দায় যেমন ঋণপত্র, এখানে যেহেতু ঋণ আছে তাহলে 15,000 টাকা, এই যে সমাধানে আমরা 15,000 টাকা প্রারম্ভিক, সমাপনীতেও আমরা 15,000 টাকাই লিখব। ঠিক অনুরূপভাবে ঋণপত্র দীর্ঘমেয়াদী দায় যদি প্রারম্ভিকে টাকা দেওয়া না থাকে, সমাপনীতে টাকা দেওয়া থাকলে, তাহলে ঠিক আমরা এই সমস্যাটা প্রারম্ভিকে যেহেতু নিয়ে আমরা জানি প্রারম্ভিকে জেরে যদি টাকা দেওয়া না থাকে, সমাপনীতে থাকলে তাহলে প্রারম্ভিক জের শূন্য ধরতে হবে। তাহলে আমরা এই যে প্রারম্ভিক জের আমরা শূন্য ধরেছি আর সমাপনী জেরে 12,000 টাকা লিখেছি। তাহলে আমরা বন্ধুরা বুঝতে পারলাম যে একতরফা দাখিলা পদ্ধতির প্রারম্ভিক সমাপনী মূলধনে যে মিসিং ফিগারগুলো আছে তা আমরা আরও কিছু মিসিং ফিগার এখন দেখে নেব। প্রারম্ভিকে এমন সম্পত্তি আছে যা নতুন করে ক্রয় করা হয় কিংবা বিক্রয় করা হয়, সেক্ষেত্রে ক্রয় করা হলে প্রারম্ভিক জেরের সাথে যোগ করে কিংবা বিক্রয় করা হলে তা বিয়োগ করে সমাপনীর ঘরে বসাতে হবে। যেমন ক্রয় বিক্রয় সমন্বয় বলা থাকবে, ক্রয় এবং বিক্রয়ের কথা সমন্বয়ে বলা থাকবে। আমি আবারও পড়ছি, প্রারম্ভিকে এমন সম্পত্তি আছে যা নতুন করে ক্রয় করা হয় কিংবা বিক্রয় করা হয়, সেক্ষেত্রে ক্রয় করা হলে প্রারম্ভিক জেরের সাথে যোগ করতে হবে। যদি ক্রয় করে তাহলে বাড়বে, অর্থাৎ প্রারম্ভিক জেরের সাথে যোগ করব, আর যদি বিক্রয় করে তাহলে প্রারম্ভিক জের থেকে বিয়োগ করে সমাপনীর ঘরে বসাবো। তখন ক্রয় বিক্রয়ের কথা সমন্বয়ে উল্লেখ থাকবে। যেমন আসবাবপত্র স্থায়ী সম্পত্তি 1 তারিখের ঘরে আছে 10,000 টাকা, শেষ তারিখের ঘরে টাকা দেওয়া নেই। দালান কোঠা স্থায়ী সম্পত্তি 1 তারিখের ঘরে আছে 20,000 টাকা, শেষ তারিখের ঘরে টাকা দেওয়া নেই। তাহলে আমরা কাজ করব, এখানে সমন্বয়ে বলা থাকবে যে 2,000 টাকার আসবাবপত্র বিক্রি করা হয়েছে, তাহলে 2,000 টাকার আসবাবপত্র যদি বিক্রি করে দেয়, প্রারম্ভিকে ছিল 10,000, সমাপনীতে তাহলে কত লিখব? সমাপনীতে যেহেতু 2,000 টাকা বিক্রি করে ফেলছে তাহলে 2,000 টাকা আসবাবপত্র বাবদ 2,000 টাকা স্থায়ী সম্পত্তি হ্রাস পেয়েছে। তাহলে আমরা শেষ তারিখের ঘরে সমাধানে প্রারম্ভিকে লিখব 10,000 টাকা, সমাপনীতে লিখব 8,000 টাকা। কেন 8,000 টাকা লিখব? যেহেতু 2,000 টাকা বিক্রি করা হয়েছে, সমন্বয়ে বলা আছে, তাহলে 2,000 টাকা হ্রাস পাবে। দালান কোঠা ও সম্পত্তি, এখানে স্থায়ী সম্পত্তি এটা দেওয়া আছে 20,000 টাকা, এখানে সমন্বিতে কোনো টাকা দেওয়া নেই। এখানে সমন্বয়ে বলা আছে 10,000 টাকার দালান ক্রয় করা হয়েছে, তাহলে 10,000 টাকার দালান যেহেতু ক্রয় করা হয়েছে, তাহলে এখানে যেহেতু প্রারম্ভিকে 20,000 টাকা ছিল, সমন্বিতে 20,000 টাকা হবে না, দালান হবে 30,000 টাকা। যেহেতু 10,000 টাকা নতুন করে ক্রয় করেছে, এই জন্য 20,000 টাকার সাথে 10,000 টাকা যোগ করে 30,000 টাকা লিখবো সমাপনীর ঘরে। তারপরে বলা আছে আবার এমন কোনো সম্পত্তি যা আগে ছিল না, নতুনভাবে ক্রয় করেছে, ওই সকল সম্পত্তি শুধু সমাপনীর ঘরে বসবে। যেমন কম্পিউটার ক্রয়, সমন্বয়ে বলা আছে কম্পিউটার ক্রয় 25,000 টাকা, প্রারম্ভিকে ছিল না কিন্তু সমাপনীতে আছে। তাহলে আমরা অফিস সরঞ্জাম প্রারম্ভিকের ঘরে লিখবো না কিন্তু সমাপনীর ঘরে লিখবো 25,000 টাকা। অর্থাৎ বছরের মাঝামাঝি বা বছরের অন্য কোনো সময় যদি সম্পত্তি ক্রয় করে তাহলে সমাপনীর ঘরে বসবে, প্রারম্ভিকে না থাকলে প্রারম্ভিকে লিখবো না, সমাপনীর ঘরে আমরা যা ক্রয় করেছে তা সমাপনীর
করে লিখবো। এই যে 25,000 টাকার নতুন কম্পিউটার ক্রয়, তা প্রারম্ভিকে ছিল না, কিন্তু সমাপনী করে আমরা এখন লিখবো সমাপনী সম্পদ হিসাবে 25,000 টাকা। তো আমরা আরও কিছু এরকম ব্যতিক্রম সমন্বয় দেখিনি চলতি সম্পত্তির ক্ষেত্রে এবং চলতি দায়ের ক্ষেত্রে কীরকম হয়। চলতি সম্পত্তির ক্ষেত্রে হবে যেমন নগদ, আমরা জানি চলতি সম্পদ, ব্যাংক জমা চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রাপ্য নোট চলতি সম্পদ, মজুত পণ্য চলতি সম্পদ, অগ্রিম খরচ, বকেয়া আয়, এগুলো হচ্ছে চলতি সম্পদ। এই চলতি সম্পদের ক্ষেত্রে প্রারম্ভিক জের বা সমাপনী জের যেখানেই জের থাকবে না সেখানেই জের শূন্য হবে, অর্থাৎ প্রারম্ভিক জেরে নাই তো নাই, সমাপনী জের নাই তো নাই। অর্থাৎ আমরা প্রারম্ভিক জেরে যদি টাকা না থাকে তাহলে লিখবো না, সমাপনী জেরে যদি টাকা না থাকে তাহলে লিখবো না। আগের নিয়মগুলো শুধু স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। আর চলতি সম্পদের ক্ষেত্রে যেমন নগদ 1 তারিখে টাকা আছে, শেষ তারিখে নাই, তো ওকে নাই। আর কিন্তু শেষ তারিখে আছে 1 তারিখে নাই, তাহলে আমরা 1 তারিখের করে লিখবো না, শেষ তারিখে না থাকলে শেষ তারিখের করে লিখবো না। চলতি দায়ের ক্ষেত্রে যেমন ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় নোট, প্রদেয় হিসাব, বকেয়া খরচ, অগ্রিম আয়, সাধারণত এই আইটেমগুলোর বাইরে সাধারণত তথ্য আসে না। পরীক্ষায় আমি কখনো দেখি না এই তথ্যগুলোর বাইরে কোনো সমন্বয় থাকতে। তাহলে আমরা এই নিয়মকানুনগুলো একটু ভালো করে খেয়াল করলে আমরা প্রারম্ভিক সমাপনী মূলধন খুব সহজভাবেই একতরফা দাখিলা পদ্ধতিতে নির্ণয় করে ফেলতে পারবো। প্রারম্ভিক জের বা সমাপনী জের যেখানেই জের থাকবে না সেখানেই জের শূন্য হবে চলতি সম্পত্তির ক্ষেত্রে এবং চলতি দায়ের ক্ষেত্রে। তাহলে আমরা এখন একটু আমরা কিছু সমস্যা এবং সমাধান করি। প্রাপ্য নোট চলতি সম্পত্তি যেমন প্রারম্ভিকে টাকা দেওয়া আছে, সমাপনীতে টাকা দেওয়া নেই, তাহলে প্রারম্ভিকে আছে সমাপনীতে নাই, তাহলে ওকে সমাপনীতে 0 লিখবো। প্রারম্ভিকে আছে সমাপনীতে আমরা 0 টাকা লিখেছি। যেহেতু এটা চলতি সম্পদ সেহেতু আমরা চলতি সম্পদের ক্ষেত্রে আমরা জানি যেখানেই মিসিং থাকবে সেখানেই 0 হবে। মজুত পণ্য চলতি সম্পত্তি 1 তারিখে দেওয়া নেই, শেষ তারিখে টাকা দেওয়া আছে, তাহলে 1 তারিখে 0, শেষ তারিখে যেখানেই দেওয়া নেই সেখানে আমরা 0 লিখেছি। প্রদেয় হিসাব চলতি দায়ের ক্ষেত্রে 15,000 টাকা, এখানে টাকা দেওয়া নেই, তাহলে আমরা 1 তারিখে টাকা দেওয়া আছে, শেষ তারিখে দেওয়া নেই, তো ওকে 1 তারিখে টাকা দেওয়া আছে, শেষ তারিখে আমরা 0 লিখবো। ব্যাংক জমাতিরিক্ত চলতি দায় 1 তারিখে টাকা দেওয়া নেই কিন্তু শেষ তারিখে টাকা দেওয়া আছে, ঠিক অনুরূপভাবে আমরা 1 তারিখে যেহেতু টাকা দেওয়া নেই তাহলে 0 টাকা লিখবো এবং শেষ তারিখে যেহেতু 12,000 টাকা দেওয়া আছে আমরা 12,000 টাকা শেষ তারিখের করে লিখবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আবার আলোচনা করব যে অনেক সময় সম্পত্তি ও দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক জেরে টাকা দেওয়া থাকে কিন্তু সমাপনী জেরে দেওয়া থাকে না। দেওয়া না থাকলেও সমন্বয় কিছু তথ্য দেওয়া থাকে, সেক্ষেত্রে এই সমন্বয় নির্দেশ অনুসারে আমাদের কাজ করতে হবে। বিষয়টি একটু উদাহরণের সাহায্যে আমরা দেখালাম। যেমন আমরা আগের উদাহরণে আমরা দেখেছি যে চলতি সম্পত্তি এবং চলতি দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক জের এবং সমাপনী জের যেখানেই থাকবে না সেখানে আমরা 0 লিখব। এই নিয়ম অনুসরণ করে যদি আমরা সবসময় করে ফেলি তাহলে কিন্তু আমাদের হবে না। আমাদের পুরো অঙ্কটা আগে পড়ে দেখতে হবে আসলে কি কাহিনী হয়েছে, পুরো অঙ্কতে কি সমস্যা দেওয়া আছে। যেমন প্রাপ্য নোট চলতি সম্পদ 1 তারিখের ঘরে আছে দেওয়া 10,000 টাকা আর শেষ তারিখের ঘরে টাকা দেওয়া নেই। যেহেতু প্রাপ্য নোট চলতি সম্পদ আমরা যদি এই নিয়ম অনুসরণ করি, এখানে আমরা পড়েছি যে চলতি সম্পদ এবং চলতি দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক জের এবং সমাপনী জের যেখানেই থাকবে না সেখানেই 0 লিখবো। সেই অনুসারে যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের প্রাপ্য নোটের প্রারম্ভিকে যেহেতু টাকা দেওয়া আছে, সমাপনী যেহেতু টাকা দেওয়া নেই, সমাপনীতে আমরা 0 লেখার কথাই কিন্তু এখানে কিন্তু 8,000 টাকা হয়েছে। তাহলে কিভাবে এরকম পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটার জন্য আমাদের কাজ করতে হবে, পুরো অঙ্কটা আগে ভালোভাবে পড়ে তারপরে আমাদের কাজ করতে হবে। যেমন প্রাপ্য নোটের 5,000 টাকা আদায় হয়েছে কিন্তু নতুনভাবে আরও 3,000 টাকার নোটের স্বীকৃতি পাওয়া গেছে। তাহলে প্রাপ্য নোট ছিল কত? 10,000 টাকার মধ্যে 5,000 টাকা যেহেতু আদায় হয়ে গেছে তাহলে প্রাপ্য নোট বাবদ আর আছে কত? 5,000। যেহেতু 10,000-এর মধ্যে যেহেতু 5,000 আদায় হয়ে গেছে তাহলে আর প্রাপ্য নোট বাবদ টাকা আছে আমাদের, প্রাপ্য নোট আছে 5,000 টাকা। 5,000 টাকার মধ্যে নতুন করে আরও 3,000 টাকার নোটের স্বীকৃতি পাওয়া গেছে। তো নতুন করে যেহেতু আরও 3,000 টাকার নোটের স্বীকৃতি পাওয়া গেছে তাহলে আমাদের 5,000 যেহেতু ব্যালেন্সে ছিল, 5,000 আর 3,000 যোগ করলে হয় 8,000। অর্থাৎ 1 তারিখের ঘরে হয়েছে 10,000, শেষ তারিখের ঘরে হয়েছে 8,000। এটা কিন্তু একটু ব্যতিক্রম নিয়ম, আমাদের এই নিয়মটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু ওই যে প্রাপ্য নোট চলতি সম্পদ 1 তারিখের ঘরে টাকা দেওয়া আছে, শেষ তারিখের ঘরে 0 লেখার কথা, আমরা কিন্তু ওই নিয়ম অনুসরণ করলে হবে না। পুরো অঙ্কটা ভালোভাবে পড়ে তারপরে আমাদের কাজ করতে হবে। তো এখানে আমরা এবার দেখব আরও একটি সমস্যা, যে অন্যদিকে প্রদেয় হিসাব 12,000 টাকা পরিশোধ করা হয়েছে। প্রদেয় হিসাবে 12,000 টাকা যদি পরিশোধ করা হয়ে থাকে তাহলে প্রদেয় হিসাব আমাদের ছিল বছরের শুরুতে প্রদেয় হিসাব ছিল 15,000 টাকা। তো যেহেতু 15,000 টাকা আমরা জানি প্রদেয় হিসাব চলতি দায়ের ক্ষেত্রে ওই নিয়ম অনুসরণ করলে আমরা এখানে 0 হওয়ার কথা, কিন্তু এইরকম কথা থাকলে আমরা 0 লেখার কোনো সুযোগ নাই। যেহেতু প্রদেয় হিসাব ছিল 15,000 টাকা, পরিশোধ করেছে 12,000 টাকা, তাহলে প্রদেয় হিসাব বাবদ আর আছে 15,000 থেকে 12,000 চলে গেলে আর 3,000
15,000 টাকা, এই জন্য প্রদেয় হিসাবে আমরা 15,000 এখানে লিখব কত 3,000 টাকা। ঋণ 30,000 টাকা, 30,000 টাকা এখানে ছিল, এখানে নাই, তাহলে আমরা জানি ঋণের ক্ষেত্রে 1 তারিখে যা হয় শেষ তারিখে তাই হয়। তাহলে শেষ তারিখে আমাদের 30,000 হওয়ার কথা, কিন্তু নিচে যে ঋণ পরিশোধ করা হয়েছে বলা আছে, সেজন্য আমাদের ঋণ যেহেতু 30,000-এর মধ্যে 15,000 পরিশোধ করা হয়ে গিয়েছে, তাইলে আমাদের ঋণের ব্যালেন্স আর 30,000 টাকা নেই, অর্থাৎ 30,000 টাকার ঋণ হয়ে গেছে, আর আছে 15,000 টাকা, আমরা শেষ তারিখে করে লিখবো 15,000 টাকা। তাইলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা প্রারম্ভিক সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করে সেই সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করব, একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে আমাদের বিভিন্ন সমস্যা আমরা সমাধান করতে পারি। এখানে একটা সমস্যা, আমি এখানে একটা সমস্যা উপস্থাপন করেছি। মিস্টার আবুল কাশেম একজন খুচরা ব্যবসায়ী, তিনি তার কারবারের হিসাব বই দুইতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করেন না। তার হিসাবের বইতে নিম্নোক্ত তথ্য খতিয়ানের উদ্বৃত্তগুলো নেওয়া হয়েছে। নগদ তহবিল 1 তারিখে দেওয়া আছে 50,000 টাকা, শেষ তারিখে 1 তারিখে 35,000, শেষ তারিখে টাকা দেওয়া নেই। ব্যাংক জমা 1 তারিখে 25,000, শেষ তারিখে দেওয়া আছে 25,000 টাকা। ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট মানে ব্যাংক জমা অতিরিক্ত, আর যদি এখানে ক্রেডিট লেখা থাকতো তাহলে আমরা প্রায় 1 তারিখে আমরা ক্রেডিট ব্যাংক জমা অতিরিক্ত মনে করতাম। যেহেতু শেষ তারিখে ক্রেডিট লেখা আছে, তাহলে আমাদের এখানে এই 25,000 টাকা হচ্ছে ব্যাংক জমা নয়, এই 25,000 টাকা হবে ব্যাংক জমা অতিরিক্ত অর্থাৎ দায়। তারপরে 6% ঋণ 25,000 টাকা দেওয়া আছে, এখানে 0 টাকা দেওয়া আছে। আমরা জানি দীর্ঘমেয়াদী ঋণের দায়ের ক্ষেত্রে 1 তারিখে যদি টাকা দেওয়া থাকে, শেষ তারিখে যদি টাকা দেওয়া না থাকে, তাহলে দীর্ঘমেয়াদী সম্পদ এবং দায়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দায় এবং স্থায়ী সম্পদের ক্ষেত্রে আমরা একটু নিয়ম পড়েছি একটু আগে, যে 1 তারিখের টাকাটি শেষ তারিখের করে হবে। আর যদি সমন্বয়ে কিছু এই সম্পর্কে কোনো তথ্য দেওয়া থাকে, অর্থাৎ ঋণ পরিশোধ করা হয়েছে অথবা ঋণ নতুন করে নিয়েছে, এরকম মর্মে কথা থাকে, তাহলে হয়তো বাড়বে অথবা কমবে। বিনিয়োগ 1/4/2012, যেহেতু 2012 সালের অঙ্ক, যেহেতু 1/4/2000, যেহেতু বছরের এপ্রিল মাসের 1 তারিখ যেহেতু বিনিয়োগ করেছে, তাহলে জানুয়ারির 1 তারিখে টাকা না থাকারই কথা, তাহলে আমরা জানুয়ারির 1 তারিখে লিখবো না, কিন্তু সমাপনী করে টাকা লিখবো 20,000। মজুত পণ্য সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, প্রদেয় হিসাব দায় পাশে লিখবো। আসবাবপত্র 1 তারিখে টাকা দেওয়া আছে, শেষ তারিখে টাকা দেওয়া নেই। আমরা জানি স্থায়ী সম্পদের ক্ষেত্রে 1 তারিখে টাকা দেওয়া থাকলে শেষ তারিখে যদি দেওয়া না থাকে, শেষ তারিখের ঘরে ওই একই পরিমাণ টাকা লিখতে হবে। প্রাপ্য নোট চলতি সম্পদ 1 তারিখের ঘরে 6,000, শেষ তারিখের ঘরে দেওয়া আছে 10,000। তারপরে প্রদেয় নোট 5,000, 4,000, এই তথ্যগুলো দেওয়া ছিল। আমাদের আরও কিছু তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তথ্যগুলো হচ্ছে মিস্টার আবুল কাশেম ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে প্রত্যেক মাসে নগদে 1,500 টাকা করে উত্তোলন করেছেন। এছাড়াও তিনি 7,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন, অর্থাৎ প্রত্যেক মাসে তিনি 1,500 টাকা করে নগদ উত্তোলন করে নিয়েছেন এবং তিনি মোট 7,000 টাকার পণ্য উত্তোলন করেছেন কারবার থেকে। উত্তোলিত অর্থের 4,000 টাকা দিয়ে কারবারের জন্য একটি আলমারি ক্রয় করেছেন, অর্থাৎ উত্তোলিত যে অর্থ সে উত্তোলন করেছে, এই উত্তোলিত অর্থের থেকে 4,000 টাকা দিয়ে তিনি তার কারবারের জন্য একটি আলমারি ক্রয় করে দিয়েছেন। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকা দিয়ে কারবারের জন্য একটি কম্পিউটার ক্রয় করেছেন। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো, তিনি ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকা দিয়ে কারবারের জন্য একটি আলমারি ক্রয় করেছেন, অর্থাৎ মালিক কারবারকে যা দিবে তাই অতিরিক্ত মূলধন হিসেবে গণ্য হবে। মালিক যদি কারবারকে নগদ টাকা দেয়, তাহলে তা অতিরিক্ত মূলধন হিসেবে গণ্য হবে। মালিক যদি কারবারকে তার কোনো বাড়ি ব্যবহার করতে দেয়, তার কোনো ঘর ব্যবহার করতে দেয়, অর্থাৎ মালিক কারবারের কোনো খরচ নির্বাহ করে দিলেই তা মূলধন হিসেবে আখ্যায়িত হবে, অর্থাৎ মালিক কারবারকে কোনো কিছু দিলেই তা অতিরিক্ত মূলধন হিসেবে গণ্য হবে। তিনি ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকা দিয়ে কারবারের জন্য একটি কম্পিউটার ক্রয় করে দিয়েছেন, তা অতিরিক্ত মূলধন হিসেবে গণ্য হবে। ক্যাশিয়ারের নিকট থেকে 3,000 টাকা চুরি হয়ে গেছে, যা হিসাবভুক্ত হয়নি, তাই বিবিধ ক্ষতি আমরা বিবিধ ক্ষতি হিসাবে লিখবো। এটা একটা অস্বাভাবিক ক্ষতি, চুরিজনিত ক্ষতি। এটা আমাদের লাভ লোকসান বিবরণীতে এটা একটা খরচ, ক্ষতিগুলো আমরা ডেবিট পাশে লিখি, আমরা ডেবিট পাশে ক্ষতি হিসেবে লিখবো। আর এবং আর্থিক অবস্থার বিবরণীতে এটা যেহেতু ক্যাশিয়ারের নিকট থেকে যেহেতু চুরি হয়ে গিয়েছে, ক্যাশ বক্স হ্রাস পেয়েছে, আমরা এই জন্য হাতে নগদ থেকে এটা বাদ দেবো। মানে এই সমন্বয়টা আমরা সমন্বয় করব। বিবিধ ক্ষতি হিসাবে আমরা লাভ লোকসান বিবরণীতে এটা উপস্থাপন করব ক্ষতি হিসাবে ডেবিট পাশে, এবং আর্থিক অবস্থার বিবরণীতে চুরিজনিত ক্ষতি হিসাবে আমরা হাতে নগদ থেকে আমরা বাদ দেব। কারবার খরচাবলী 4,000 টাকা বকেয়া রয়েছে, প্রক্ষান্তরে 2,500 টাকার ভাড়া অগ্রিম প্রদত্ত হয়েছে। আমরা এই অগ্রিম প্রদত্ত বকেয়া খরচ এবং অগ্রিম ভাড়া, বকেয়া খরচ, যত প্রকারের বকেয়া খরচ, আমরা খরচগুলা
খরচগুলো এক পাশে লিখবো, অর্থাৎ খরচ পাশে বকেয়া খরচগুলো লিখবো এবং অগ্রিম খরচগুলো আমরা ক্রেডিট পাশে লিখবো। তাহলে অগ্রিম খরচ 2500 টাকা লিখবো ক্রেডিটে, আর বকেয়া খরচ 4400 টাকা, অগ্রিম খরচ 250 টাকা লিখবো ক্রেডিটে এবং বকেয়া খরচ 400 টাকা লিখবো ডেবিট পাশে। মনিহারি খরচ 400 টাকা অপরিশোধিত রয়েছে, কিন্তু বছরান্তে 100 টাকার মনিহারি অব্যবহৃত রয়েছে, অর্থাৎ মনিহারি খরচ 400 টাকা থেকে অব্যবহৃত মনিহারিটা আমরা বাদ দেবো। আর এই বকেয়া মনিহারি যেহেতু অপরিশোধিত রয়েছে, এটা কারবার প্রতিষ্ঠানের একটা দায় পাশে লিখবো। প্রক্ষান্তরে 100 টাকার মনিহারি অব্যবহৃত রয়েছে, এই অব্যবহৃত মনিহারিটা কারবার প্রতিষ্ঠানের সম্পদ পাশে লিখবো। ঠিক অনুরূপভাবে যে খ নম্বরে বকেয়া খরচাবলী ছিল, বকেয়া খরচাবলী দায় পাশে লিখবো প্রক্ষান্ত। তারপরে প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। তাহলে আমরা প্রাপ্য হিসাব যে আছে আমাদের, প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ প্রাপ্য হিসাব যে পরিমাণ আছে সেই পরিমাণ থেকে 5,000 টাকা আদায় করতে পারবো না, এই 5,000 টাকা হবে অনাদায়ী পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরবো আমরা, অর্থাৎ প্রাপ্য হিসাবের শেষ তারিখের যে প্রাপ্য হিসাব দেওয়া থাকবে, শেষ তারিখের প্রাপ্য হিসাব থেকে 5,000 টাকা বিয়োগ করে অবশিষ্ট যে প্রাপ্য হিসাব থাকবে তার উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরবো। সেটা আমরা লিখব প্রথমেই লাভ লোকসান বিবরণীতে। খরচ পাশে আমরা অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখব। প্রারম্ভিক মূলধনের উপর শতকরা 5 টাকা হারে সুদ ধরতে হবে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন সমবানী মূলধন নির্ণয় করবো আমরা। এই প্রারম্ভিক সমবানী মূলধন যে নির্ণয় করব, এই প্রারম্ভিক মূলধনের উপর শতকরা 5 টাকা হারে আমরা সুদ ধরব। তারপরে প্রারম্ভিক মূলধনের সুদ, তারপরে বিনিয়োগ ও ব্যাংক ঋণের উপর সুদ বকেয়া রয়েছে, অর্থাৎ আমাদের যে বিনিয়োগ ছিল এবং ব্যাংক ঋণ ছিল, বিনিয়োগ এবং ব্যাংক ঋণের উপর সুদ বকেয়া রয়েছে। এই যে বিনিয়োগ ছিল 6% ঋণ এবং 6% ঋণ এবং 10% বিনিয়োগ, এই বিনিয়োগের সুদও বকেয়া রয়েছে, ব্যাংক ঋণের সুদও বকেয়া রয়েছে। তাহলে বিনিয়োগ এবং ব্যাংক ঋণের উপর আমরা সুদ ধরবো। বিনিয়োগ ও ব্যাংক ঋণের উপর সুদ বকেয়া রয়েছে, বিনিয়োগের সুদ ধরবো, ব্যাংক ঋণের সুদও ধরবো। 2012 সালের 31 ডিসেম্বর তারিখে আবুল কাশেমের লাভ ক্ষতি বিবরণী তৈরি করে এবং উক্ত তারিখের বৈষয়িক বিবৃতি তৈরি করার কথা বলা থাকে প্রশ্নে। সাধারণত সৃজনশীল প্রশ্নের কতে সাধারণত বিভিন্ন ধরনের মূলধন, এখানে যে গণনাগুলো আছে এই গণনাগুলো, যেমন মনিহারি খরচের পরিমাণ কত নির্ণয় করা বলা থাকতে পারে, অথবা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ কত বলা থাকতে পারে। প্রারম্ভিক মূলধনের উপর সুদের পরিমাণ নির্ণয়, এটা ক নম্বরে আসতে পারে। বিনিয়োগ ও ব্যাংক ঋণের উপর সুদ নির্ণয় করো, এটা ক নম্বর প্রশ্নে আসতে পারে। অথবা এখানে মোট উত্তোলনের পরিমাণ কত, সেটা ক নম্বরে দেখাইতে বলতে পারে। অথবা এখানে বলতে পারে যে অতিরিক্ত মূলধনের পরিমাণ অথবা মোট মূলধনের পরিমাণ কত তা নির্ণয় করো, এরকম ক নম্বর প্রশ্নের সমস্যা আসে। আর খ নম্বরে লাভ ক্ষতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখে নেব যে এই সমস্যাটি থেকে আমরা কিভাবে প্রারম্ভিক সমবানী মূলধন নির্ণয় করতে পারি। যেহেতু আমাদের লাভ লোকসান বিবরণী এবং লাভ বৈষয়িক বিবৃতি তৈরি করতে বলা হয়েছে, যেহেতু প্রারম্ভিক সমবানী মূলধন ছাড়া আমাদের লাভ লোকসান বিবরণী তৈরি করা সম্ভব নয়, তাই আমাদের প্রারম্ভিক সমবানী মূলধন নির্ণয় করতেই হবে। তো মিস্টার আবুল কাশেম বৈষয়িক বিবরণী, প্রারম্ভিক সমবানী মূলধন নির্ণয় সারণী, আমরা এইরকম একটা সারণীর মাধ্যমে প্রারম্ভিক সমবানী মূলধন নির্ণয় করতে পারি। নগদ তহবিল দেওয়া আছে আমাদের 35,000 টাকা, শেষ তারিখে দেওয়া আছে 50,000 টাকা লিখলাম। ব্যাংক জমা 1 তারিখে দেওয়া ছিল 25,000 টাকা, শেষ তারিখে দেওয়া ছিল টাকা, বাট এটার পাশে ক্রেডিট লেখা ছিল, সেই জন্য আমরা এটাকে ব্যাংক জমাতিরিক্ত হিসেবে আমরা দায় পাশে লিখেছি। এই জন্য ব্যাংক জমা 1 তারিখে 25,000, শেষ তারিখে আমরা 0 লিখেছি। বিনিয়োগ 1 তারিখে টাকা দেওয়া ছিল না, শেষ তারিখে টাকা দেওয়া ছিল 20,000 টাকা, ঠিক আমরা বিনিয়োগে আমরা 1 তারিখে করে 0 নীল রেখেছি, শেষ তারিখের করে লিখেছি 20,000। মজুদ পণ্য 36,000 টাকা, 50,000 টাকা, প্রাপ্য হিসাব 80,000 টাকা, তারপরে ছিল 2,10,000 টাকা। আসবাবপত্র 1 তারিখে ছিল 40,000, শেষ তারিখে টাকা দেওয়া ছিল না। যেহেতু শেষ তারিখে টাকা দেওয়া ছিল না, আমরা শেষ তারিখে করে 40,000 টাকাই লিখতাম। কিন্তু প্রশ্নে আসবাবপত্র ক্রয় সম্পর্কে একটা তথ্য বলা ছিল, যেমন এখানে এই যে বলা আছে যে উত্তোলিত অর্থে 4,000 টাকা দিয়ে কারবারের জন্য একটি আলমারি ক্রয় করেন। তার মানে আলমারি ক্রয় নামক একটা আসবাবপত্র কারবারে দেওয়া আছে, এই জন্য আমরা এখানে 40,000 টাকার জায়গায় আমরা 44,000 টাকা লিখেছি, কারণ 4,000 টাকার আসবাবপত্র নতুন ক্রয় করা হয়েছে। প্রাপ্য নোট 6,000 টাকা, তারপরে ছিল 10,000 টাকা, প্রাপ্য নোটে টাকা দেওয়া ছিল 6,000, তারপরে শেষ তারিখের করে টাকা দেওয়া ছিল 10,000। কম্পিউটার ক্রয় বাবদ সমন্বয়ে বলা আছে, এটা 1 তারিখের করে দেওয়া ছিল না, শেষ তারিখে করে আমরা জানি। স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে 1 তারিখে না থাকলে শেষ তারিখে যদি থাকে তাহলে শেষ তারিখে করে লিখব। এখন সমাপনী সম্পদ হচ্ছে এগুলা, আর প্রারম্ভিক সম্পদ হচ্ছে এগুলা, আর এগুলো হচ্ছে প্রারম্ভিক দায়
আর এগুলো হচ্ছে সমাপনী দায়। এখন আমরা এই যে 35,000, 25,000, 36,000, 80,000, 40,000, 6,000 এই সবগুলো যোগ করলে হয় 2,22,000 টাকা। 2,22,000 টাকা যদি আমরা ডেবিট মানে এই পাশে যদি দায় পাশে যদি এনে বসিয়ে যদি 25,000 টাকা, 36,000 টাকা এবং 5,000 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের পার্থক্য বের হয় 1,56,000 টাকা। অনুরূপভাবে সমাপনী সম্পদগুলো 50, 20, 50, 2,10,000, 44, 10,000, 50,000 এই সবগুলো টাকা যোগ করলে হয় 4,43,000 টাকা। 4,43,000 টাকা এই পাশে এনে বসিয়ে যদি আমরা 25,000 টাকা, 25,000 টাকা, 55,000 টাকা এবং 4,000 টাকা এই টাকাগুলো সমাপনী দায়গুলো মানে সমাপনী সম্পদগুলো থেকে যদি আমরা সমাপনী দায়গুলো বাদ দিই, যে পার্থক্য বের হয় 3,25,000 টাকা, এটা হচ্ছে সমাপনী মূলধন। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে গেলাম 1,56,000 টাকা আর সমাপনী মূলধন পেয়ে গেলাম 3,25,000 টাকা। তাহলে আমরা এখন প্রারম্ভিক সমাপনী মূলধন যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা এখন লাভ লোকসান বিবরণীতে কাজ করতে পারবো। তাহলে শুরু করা যাক লাভ লোকসান বিবরণী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম প্রারম্ভিক সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করে। প্রারম্ভিক সমাপনী মূলধন আমরা নির্ণয় করে তারপরে আমরা এখন লাভ ক্ষতি বিবরণী কিভাবে তৈরি করে তা দেখব। এই লাভ ক্ষতি বিবরণী আমরা দুইটাভাবে প্রস্তুত করতে পারি, এরকম দুই পাশ সিস্টেম আমরা করতে পারি অথবা খাড়াখাড়ি সিস্টেমে করতে পারি। তাহলে আমরা বিবরণী সিস্টেমে যদি করি, তাহলে আমাদের এখানে যেই দফাগুলো আছে এই দফাগুলো চলে যাবে উপরে আর এই দফাগুলো চলে আসবে নিচে। আমরা দুই পাশেই যেহেতু একতরফা দাখিলা পদ্ধতি একটা অবৈজ্ঞানিক পদ্ধতি, সেখানে এখানে বৈজ্ঞানিক কোনো পদ্ধতি অনুসরণ করা হয় না, সেহেতু আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি। এরকম দুই পার্ট সিস্টেমও করতে পারি অথবা এরকম খাড়াখাড়ি সিস্টেমও করতে পারি। যার যেরকমভাবে সুবিধা হয় সে সেরকমভাবে ঘর করে এরকমভাবে আমরা কাজটা উপস্থাপন করব। তাহলে আমরা সমাপনী মূলধন পেয়েছি। সমাপনী মূলধন আমাদের সমস্যাতে আমরা সমাপনী মূলধন পেয়েছি। সমাপনী মূলধন পেয়েছি 3,25,000 টাকা এবং প্রারম্ভিক মূলধন পেয়েছি 1,56,000 টাকা। আমরা সমাপনী মূলধনটাকে ক্রেডিট পাশে লিখবো। সমাপনী মূলধন 3,25,000 টাকা আর প্রারম্ভিক মূলধন পেয়েছি 1,56,000 টাকা। 1,56,000 টাকা ডেবিট পাশে লিখবো। তারপরে উত্তোলনের ক্ষেত্রে আমাদের উত্তোলন আছে নগদ এবং পণ্য, অর্থাৎ উত্তোলন ছিল প্রতি মাসে 1,500 টাকা করে নগদ উত্তোলন করেন। 1,500 × 12 গুণ দিলে হয় 18,000 টাকা আর পণ্য উত্তোলন করেছেন 7,000 টাকা। মোট উত্তোলন করেছেন 25,000 টাকা। সমন্বয়ে বলা ছিল 25,000 টাকা মোট উত্তোলনের উত্তোলিত অর্থ থেকে 4,000 টাকা দিয়ে কারবারে তিনি উত্তোলিত অর্থে 4,000 টাকা দিয়ে কারবারের জন্য একটি আলমারি ক্রয় করেন। তো যেহেতু আলমারি ক্রয় করে কারবারকে টাকা দেওয়া হয়ে গেছে, এই জন্য বাদ কারবারে বিনিয়োগ 4,000 টাকা। 4,000 টাকা বাদ গেলে 25,000 টাকাতে 4,000 টাকা বাদ গেলে হয় 21,000 টাকা। তারপরে অগ্রিম ভাড়া ছিল 2,500 টাকা, 250 টাকা অগ্রিম ভাড়া লিখবো 250। অব্যবহৃত মনিহারি ছিল 100 টাকা। আমরা ইচ্ছা করলে এরকম অব্যবহৃত মনিহারিটা বকেয়া মনিহারি থেকে অব্যবহৃত মনিহারি বাদ দিতে পারতাম। তাহলে আমরা বাদ না দিয়ে ক্রেডিট পাশে সম্পদগুলো আমরা খেয়াল রাখবো যে সমাপনী মূলধন, উত্তোলন, তারপরে অগ্রিম যত খরচ আছে খরচগুলো লিখবো। অব্যবহৃত মনিহারি, বিনিয়োগের সুদ অর্থাৎ চলতি সম্পদগুলো এই পাশে বসে। সাধারণত চলতি সম্পদ প্রকৃতির যেই দফাগুলো যেমন অগ্রিম ভাড়া, এটা একটা চলতি সম্পদ, এই পাশে লিখবো। তারপরে অব্যবহৃত মনিহারি, তারপরে বিনিয়োগের সুদ, এই সাধারণত এই দফাগুলোই আসে। তো যেহেতু অঙ্কে প্রশ্নে বিনিয়োগ ছিল, বিনিয়োগের উপর সুদ ধরলে আমাদের 1,500 টাকা বিনিয়োগের উপর সুদ আসে 10% সুদ। তারপরে অব্যবহৃত মনিহারি ছিল 100 টাকা। তারপরে অগ্রিম ভাড়া ছিল 250 টাকা। তাহলে আমরা ক্রেডিট পাশে ছিল প্রারম্ভিক মূলধন, আমরা প্রারম্ভিক মূলধনটা লিখবো প্রথমে 1,56,000। অতিরিক্ত মূলধন ছিল 50,000 টাকা, অর্থাৎ মালিক তার নিজস্ব তহবিল থেকে 50,000 টাকার কম্পিউটার ক্রয় করে কারবারের জন্য কম্পিউটার ক্রয় করেছেন। যেহেতু তার নিজস্ব তহবিল থেকে টাকা দিয়েছেন, তাই অতিরিক্ত মূলধন 50,000 টাকা। বিবিধ ক্ষতি 3,000 টাকার ক্যাশ বক্স থেকে চুরি হয়েছিল, এই জন্য বিবিধ ক্ষতি হিসেবে আমরা 3,000 টাকা লিখলাম। বকেয়া খরচাবলী ছিল 400 টাকা। বকেয়া খরচাবলী আমরা এই পাশে দায়গুলো লিখবো সাধারণত, এই পাশে ডেবিট পাশে আমরা সাধারণত দায় প্রকৃতির লেনদেনগুলো লিখবো আর ক্রেডিট পাশে আমরা সাধারণত চলতি সম্পদ প্রকৃতির যে লেনদেন এগুলো লিখবো। তাহলে কারবার খরচাবলী, বকেয়া কারবার খরচাবলী, এটা কারবার প্রতিষ্ঠানের একটা ব্যয়, আমরা ব্যয় পাশে বকেয়া খরচাবলী ডেবিট পাশে লিখবো 400 টাকা। বকেয়া মনিহারি 400 টাকা ছিল, 400 টাকা ডেবিট পাশে লিখবো। অনাদায়ী পাওনা ব্যয় বাবদ ছিল 5,000 টাকা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি অর্থাৎ দেনাদারের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলেছিল। তাহলে আমাদের শেষ তারিখে দেনাদার আছে, প্রশ্নের শেষ তারিখে দেনাদার ছিল, এই যে প্রাপ্য হিসাব ছিল 80,000 টাকা, শেষ তারিখে ছিল 10,000 টাকা, অর্থাৎ এই 10,000 টাকার প্রাপ্য হিসাব। তাহলে আমরা এখন প্রাপ্য হিসাবের উপর 5,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। অর্থাৎ আমাদের শেষ তারিখের যে প্রাপ্য হিসাব আছে, এই যে শেষ তারিখের যে প্রাপ্য হিসাব 2,10,000, 2,10,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে হয় 2,05,000। 2,05,000 টাকার উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরলে হয় আমাদের
5% অনুযায়ী পণ্য সঞ্চিতি ধরলে হয় 10,250 টাকা। তাহলে 5,000 10,250 যোগ করলে 15,250। মূলধনের সুদ, ঋণের সুদ, আমাদের প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরতে বলা আছে, যেহেতু প্রারম্ভিক মূলধন দেওয়া আছে 1,56,000, তার উপর সুদ ধরলে হয় প্রারম্ভিক মূলধনের সুদ 7,800। ঋণের উপর সুদ ধরার কথা বলা ছিল, ঋণের উপর সুদ পার্সেন্টেজ দেওয়া ছিল, এই জন্য ঋণের উপর সুদ ধরলে হয় 1,500 টাকা সুদ। তাহলে আমরা এখন দেখলাম যে এই সবগুলো এন্ট্রি যোগ করলে হয় 3,47,850 টাকা। এটা যদি আমরা ডেবিট পাশে এনে 3,47,850 থেকে যদি 1,56,000, 50,000, 30,000, 400, তারপরে 15,250, 7,800, 1,500 বাদ দিই, আমাদের পার্থক্য বের হয় 1,13,500 টাকা। এটা হচ্ছে নিট লাভ। অর্থাৎ এই ক্রেডিট পাস থেকে যদি ডেবিট পাস বাদ দিই, তাহলে আমাদের যে পার্থক্যটা বের হয়, পার্থক্যটা হচ্ছে নিট লাভ। আমরা ইচ্ছা করলে এই যে ক্রেডিট পাসের যে আইটেমগুলো, সবগুলো আইটেম উপরে এবং এই সবগুলো আইটেম নিচে লিখেও উপরের আইটেমগুলো থেকে নিচের আইটেমগুলো বাদ দিয়ে আমরা নিট লাভ নির্ণয় করতে পারতাম। আর অথবা আমরা এইভাবে যদি দুই পাশ সিস্টেমে করি, দুই পাশ সিস্টেমে আমরা এই পাশে সম্মানী মূলধন উত্তোলন। তো আমরা সাধারণত তখন দেখলাম যে এই ক্রেডিট পাসের আইটেমগুলো থেকে ডেবিট পাসের আইটেমগুলো বাদ দিলে আমাদের যেই পার্থক্য বের হয়, পার্থক্যটা হচ্ছে নিট লাভ। এবার আমরা দেখে নেব বৈষয়িক বিবরণী কিভাবে তৈরি করে। অর্থাৎ আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, আমাদের যে এখানে যে তথ্যগুলো দেওয়া ছিল, এখানে দুইটা তথ্য দেওয়া আছে। এখানে কিছু তথ্য দেওয়া আছে 1 তারিখের এবং কিছু তথ্য দেওয়া আছে শেষ তারিখে। এটা হচ্ছে আমাদের সমস্যাটি। আমরা এই সমস্যার আলোকে আমরা বৈষয়িক বিবরণী তৈরি করব, যে এখানে আমরা শুধুমাত্র শেষ তারিখের যে তথ্যগুলো, অর্থাৎ সমাপনী তারিখের যে তথ্যগুলো দেওয়া আছে, তথ্যগুলো দিয়ে আমরা বিশদায়ী বিবরণীটা প্রস্তুত করব। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে নগদ তহবিল। অঙ্কে প্রশ্নে দেওয়া আছে নগদ তহবিল 50,000 টাকা। আর এই 50,000 টাকা থেকে 5,000 টাকা, 3,000 টাকা ক্যাশিয়ারের কাছ থেকে ছিনতাই হয়েছে, চুরি হয়েছে ক্যাশ বক্স থেকে। তাহলে 5,000 টাকা থেকে 50,000 টাকা থেকে 3,000 টাকা চলে গেলে আমাদের পার্থক্য দাঁড়ায় 47,000 টাকা। বিনিয়োগ দেওয়া আছে 20,000 টাকা লিখবো। মজুত পণ্য দেওয়া ছিল 50,000 টাকা লিখবো। প্রাপ্য হিসাব দেওয়া ছিল 2 লক্ষ টাকা, 2,10,000 টাকা। আর প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, এই জন্য প্রাপ্য 2,10,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে 2,05,000 টাকা। বাদ নতুন অনুযায়ী পণ্য সঞ্চিতি আমরা বের করছি 10,250 টাকা। তাহলে 2,05,000 টাকার থেকে 10,250 টাকা বাদ দিলে আমাদের পার্থক্য দাঁড়ায় 1,94,750 টাকা। আসবাবপত্র ছিল 44,000 টাকা শেষ তারিখের ঘরে। প্রাপ্য নোট শেষ তারিখের ঘরে ছিল 10,000 টাকা। অব্যবহৃত মনিহারি, এটা জানি আমরা চলতি সম্পদ। অগ্রিম ভাড়া 250 টাকা সমন্বয় বলা ছিল। অব্যবহৃত মনিহারিও সমন্বয় ছিল 250 টাকা। অব্যবহৃত মনিহারি 100 টাকা আর অগ্রিম ভাড়া 250 টাকা। কম্পিউটার ক্রয় করেছিল কার্বন প্রতিষ্ঠান নতুন 50,000 টাকার। আর বিনিয়োগের উপর সুদ ধরে আমরা বিনিয়োগের বকেয়া সুদ, এটাও সম্পদ, আমরা 15,000 টাকা সুদ পেয়েছি। বিনিয়োগের উপর সুদ ধরতে বলা ছিল, এই যে বিনিয়োগের উপর 10% সুদ ধরতে হবে। তাহলে বিনিয়োগের উপর 10% 20,000 টাকা। 20,000 টাকার যেহেতু 1/4/2012 তারিখে বিনিয়োগ করেছে, তাই বিনিয়োগের উপর সুদ হবে 9 মাসের সুদ। 9 মাসের সুদ হয় 1,500 টাকা। আমরা 1,500 টাকা দেখিয়েছি বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ দেখিয়েছি 1,500 টাকা। আর দায় পাশে 6% ঋণ, 6% ঋণ দেওয়া আছে 25,000 টাকা। প্রশ্নে দেওয়া ছিল 25,000। 1 তারিখের ঘরে দেওয়া ছিল, শেষ তারিখের ঘরে টাকা দেওয়া ছিল না। এই যে ঋণের 1 তারিখের ঘরে টাকা দেওয়া ছিল 25,000 টাকা, শেষ তারিখের ঘরে টাকা দেওয়া ছিল না। আমরা এখানে যেহেতু শেষ তারিখের আইটেমগুলো দিয়ে আমরা যেহেতু বৈষয়িক বিবরণীটা তৈরি করব, তাহলে আমরা কিছু আইটেম যেটা 1 তারিখে ছিল, শেষ তারিখে 1 তারিখে আছে, শেষ তারিখও থাকবে, ওই এন্ট্রিগুলো একটু মাথায় রেখে আমরা কাজটা করব। যেহেতু আমরা পড়েছি যে দীর্ঘমেয়াদী দায় ও স্থায়ী সম্পদের ক্ষেত্রে 1 তারিখে যদি টাকা দেওয়া থাকে, শেষ তারিখে দেওয়া না থাকলেও শেষ তারিখে করে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যাংক ঋণ 1 তারিখের করে টাকা দেওয়া ছিল, শেষ তারিখের করে ছিল না, তাহলেও শেষ তারিখের করে আমরা লিখব। প্রদেয় হিসাব শেষ তারিখে করে ছিল 55,000 টাকা। প্রদেয় নোট ছিল শেষ তারিখে করে 4,000 টাকা। কারবারের বকেয়া খরচ, এটা সমন্বয় বলা ছিল 400 টাকা। মনিহারি বকেয়া, এটাও সমন্বয় বলা ছিল 400 টাকা। কারবার খরচ বকেয়া 400 ছিল, মনিহারি বকেয়া 400 ছিল। আমরা একটু দেখে নিই সমস্যাটা। এই যে এখানে বলা ছিল কারবার খরচ 400 টাকা বকেয়া রয়েছে, প্রক্ষান্তরে 250 টাকা অগ্রিম প্রদান করেছে। এটা বকেয়াটা দায় পাশে লিখবো আর এই অগ্রিমটা সম্পদ পাশে লিখবো। মনিহারি বকেয়াটা দায় পাশে লিখবো আর এই অগ্রিমটা সম্পদ পাশে লিখবো। আমরা এখানে লিখেছি অলরেডি।
তাহলে মনিহারি বকেয়া 400 টাকা এবং ঋণের সুদ বকেয়া কারবার খরচাবলীও 400, মনিহারি বকেয়াও 400। ঋণের সুদ বকেয়া ছিল 1500 টাকা, আমরা 1500 টাকা এখানে দিয়ে দিয়েছি। ব্যাংক জমাতিরিক্ত শেষ তারিখে করে ছিল আর 1 তারিখের করে ছিল না। শেষ তারিখে করে চলতে ক্ষেত্রে শেষ তারিখে আছে কিন্তু 1 তারিখে নাই, তাহলে 1 তারিখে আমরা লিখি নাই কিন্তু শেষ তারিখে করে ঠিকই লিখেছি। প্রারম্ভিক মূলধন আমরা নির্ণয় করেছি 1,56,000 টাকা। প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে। আমরা জানি কম্পিউটার বাবদ মালিক কারবারকে 50,000 টাকা অতিরিক্ত মূলধন দিয়েছে, তাহলে 1,56,000 টাকার সাথে 50,000 টাকা যোগ করলে হয় 2,06,000 টাকা। তার থেকে আমাদের নিট লাভ হয়েছে, আমরা যে বিশদ আয় বিবরণী তৈরি করেছি, লাভ ক্ষতি বিবরণী তৈরি করেছি, তাতে আমাদের নিট লাভ হয়েছে 1,13,500। এই 1,13,500 টাকা আমরা এখানে নিট লাভ বাবদ যোগ করব। 1,13,500 বাদ উত্তোলন 21,000 টাকা। উত্তোলন আমরা নিট উত্তোলনটা লিখবো। এই যে আমরা এখানে নগদ পণ্য বাদ কারবারে বিনিয়োগ টোটাল উত্তোলন হয়েছে 21,000 টাকা। আমরা এখানে নিট উত্তোলনটা এখানে উত্তোলন থেকে বাদ দেব, অর্থাৎ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট লাভ বাদ উত্তোলন যোগ মূলধনের সুদ। আমাদের মূলধনের উপর সুদ আমরা বের করেছি 7,800 টাকা। এই মূলধনের সুদ, প্রারম্ভিক মূলধনের উপর সুদ 7,800, এটা যোগ বিয়োগ করলে হয় 3,06,300 টাকা। আমরা এখন যদি এই পাশের মানে সম্পদ পাশে 47,000, তারপরে 20,500, 50,000, 1,94,750, 44,000, 10,000, 100, 2,250, তারপরে 50,000, 1,500 এই সব টাকা যোগ করলে হয় 4। ঠিক অনুরূপভাবে যদি আমরা দায় পাশে 25,000 টাকা, তারপরে 25,000 টাকা, তারপরে প্রদেয় হিসাব 55,000 টাকা, প্রদেয় নোট 4,000 টাকা, কারবারি খরচাবলী 400 টাকা, তারপরে বকেয়া ঋণের সুদ 400 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 25,000 টাকা, বকেয়া ঋণের সুদ 1,500 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 25,000 টাকা, আর এখানে 3,06,300 টাকা যদি যোগ করি তাহলে আমাদের পার্থক্য, আমাদের ফলাফল দাঁড়ায় 4,17,600 টাকা। এই ডেবিট পাশে সম্পদ পাশেও 4,17,600 আর দায় পাশেও 4,17,600, উভয় পাশ মিলে যাবে। তাহলে আমাদের বুঝতে পারবো যে আমাদের সমস্যাটি সঠিকভাবে সমাধান করতে পারলাম। তাহলে বৈষয়িক বিবরণী আমরা দেখলাম এতক্ষণ বন্ধুরা। তো যারা এতক্ষণ আমার সাথে ছিল তারা অবশ্যই আমার চ্যানেলটি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছো তারা বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্টসের মাধ্যমে মতামত জানাবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে কিভাবে আমরা একতরফা দাখিলা পদ্ধতি থেকে দ্বিতরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তর করতে পারি সে সম্পর্কে আগামী নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।